গল্প মনের মুখোশ লিখেছেন ইপ্সিতা দাস শর্মা। আজও চিঠি আসেনি। এই নিয়ে 3 দিন সুলেখা ঘুরল পোস্ট অফিসে। পুরো পিয়নটার উপর ভরসা রাখা যায় না। কে জানে কার চিঠি কাকে দিয়ে আসে। মনটা আকুলি বিকুলি করে শ্যামলের চিঠি না এলে। সবসময় একটা ভয়, এই বুঝি সে হারালো শ্যামলকে। একেই বুঝি প্রেম বলে। বুকের মধ্যেই ভয়ের ধুকপুকুনি। অনুভব করতে কষ্ট যেমন হয় তেমন ভালোও লাগে, কিন্তু কারোর কাছে প্রকাশ করতে পারে না সুলেখা। লুকিয়ে রাখতে হয়। প্রেম কি লুকানোর জিনিস? তাকে কি এমন গোপনে রাখতে ভালো লাগে? কখনোই নয়। প্রেমের গল্প করতে ভালো লাগে প্রিয় সখীর সঙ্গে, কিন্তু উপায় নেই সুলেখার। 7-5 ভাবতে ভাবতেই নিজেকে আবিষ্কার করে সুমনিদের গেটের সামনে। আর 2টো দরজা আগেই সুলেখাদের কোয়ার্টার। কিন্তু ও যে কেন এসে দাঁড়ালো নিজেই ভেবে উঠতে পারে না। আসলে শ্যামলের খোঁজের দরকার, কিন্তু অজুহাত কি দেবে? দরজায় কড়া নাড়ার আওয়াজে সুমনির মা ঘুম চোখে উঠে আসেন। সুলেখাকে দেখে যে খুব খুশি হয়েছেন তা নয়, তবু মুখে হাসি রেখা ফুটিয়ে বলেন, এই ভর দুপুরে আয়, ভেতরে আয়। সুমনি তো ঘুমোচ্ছে। সুলেখা একগাল হাসি মুখ নিয়ে বলে, বাবা, 4টে বেজে গেল, এখনো ঘুমাচ্ছেন মহারানী? আজ স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তো, তাই ভাবলাম বাড়ি ঢোকার আগেই দেখা করে যাই। একটা স্টেজ শেখাচ্ছিল। সন্ধেবেলা সময় হয় না কাকিমা, এতগুলো স্টুডেন্ট আসে যে রোজই পড়িয়ে উঠতে উঠতে রাত 10টা বেজে যায়। সুমনি আর সুলেখা একই স্কুলে পড়াশোনা করেছে। জুট মিলের কোয়ার্টারের মাঠে একসাথে খেলে বড় হয়েছে। ওদের বাবাদের মধ্যেও ভালো বন্ধুত্ব ছিল। মায়েরা তো রোজই বাটি ভরা তরকারি ওকে দিয়ে আসতেন। বিকালে কত সময় গঙ্গার পাড়ে বাঙালি বাবুদের বউরা একসাথে আড্ডাও মারতেন। বিহারি বউরা কেউ কেউ জুটত। তখন জুট মিলে রমরমা অবস্থা। বাঙালি বাবুর বউদের মাটিতে পা পড়ত না। অনেক বিহারি বউ তখন বাবুদের বাড়ি তোলা কাজ করত। কিন্তু মিল বন্ধ হতেই সব কেমন পাল্টে গেল। বিহারিরা সাফাই কর্মী হয়ে কিংবা মুটেগিরি করে দিব্যি পেট চালিয়ে নিল। অথচ বাঙালি বাবুদের বাড়িতে ধীরে ধীরে ভাতের হাঁড়ি ছোট হতে লাগলো। জমানো টাকা শেষ হতেই ঘরে আকাল। প্রথম বন্ধ হলো ছেলে মেয়েদের পড়াশোনা, তারপর এসোজন বসোজন। কেউ কারুর মুখ দেখে না, পাছে ফাটা কাপড় দেখতে পেয়ে যায় পড়শি। অবশ্য সুমনির মা সেজন্য সুলেখাকে দেখে অপ্রসন্ন হননি। সুলেখাও বোঝে ওকে ঠিক সহ্য হয় না কাকিমার। মায়ের মন তো। সুলেখা যতই দিদিগিরির মুখোশ পরে থাকুক, তিনি হয়তো ঠাউর করেন তার ছেলে শ্যামলের দিকে মেয়েটার কুনজর আছে। একই বাঁধানো উঠোনে 2-3টে কোয়ার্টার। টিনের দরজার বাইরে থেকেই বারান্দা পেরিয়ে ঘর দেখা যায়। আবরু বলতে পর্দা। ঘরের সব জানলা বন্ধ। প্রথমটায় চোখে কিছুই দেখতে পায় না সুলেখা। একটু পরে চোখ সহে এলে বুঝতে পারে সুমনি আর মেজদি মেঝেতেই শুয়ে আছে। খাটে কাকু খুব খুব করে কেসে চলেছেন। একরাশ কুচো কাপড় খাটের পায়ের কাছে ডাঁই করা। কাকিমা বোধহয় আসন সেলাই করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। সুলেখা জানে ওগুলো দর্জির দোকানের ফেলে দেওয়া ছাঁটমাল। কাকিমা, আসন বানাচ্ছ নাকি? বাহ, কি সুন্দর হচ্ছে গো। সুমনির মা তাড়াতাড়ি সব ব্যাগে ঠুসতে আরম্ভ করেন। ওই আর কি, দুপুরবেলাটা বসেই থাকি, তাই হাতের কাজ করি একটু। মরে গেলেও তো এগুলোই থাকবে সংসারে। ছেলে মেয়ে বলতে পারবে মায়ের করা আসন। সুলেখা জানে কাকু ওই আসন নিয়ে ভোরের ট্রেনে হাটে যায়। কি যে বলেন, শুধু শুধু মরার কথা বলতে নেই কাকিমা, একটু জল খাবো। সুমনি উঠে বসে, লম্বা চুল জড়িয়ে হাত খোপা করে। সুলেখা ওর পাশেই বসে পড়ে। মাধ্যমিক দেবার আগেই মিল বন্ধ হয়ে গেলে সুমনি নিজেই পড়াশোনা ছেড়ে দিয়ে একটা দর্জির দোকানে ঢুকেছিল সেলাই শিখতে। ওপরে 2 অবিবাহিত দিদি ঘরে বসে। ভাইটা তখন ক্লাস 8-এ। বাবা কি করে এতজনে পেট চালিয়ে পড়াশোনা করাবে? সুমনির তেমন মনও ছিল না পড়াশোনায়। সেলাই পড়ি ভালো লাগতো। 2 বছর যেমন তেমন করে চলেছিল। তারপর বড়দির বিয়ে, বাবা সর্বশান্ত হয়ে গেলেন। তখন সুমনি ভরসা। ভাইটার পড়া বন্ধ হয়ে যেত। ওই নিজের পড়ার খরচ চালিয়ে নেবে বলে জেদ করে সায়েন্স নিল হায়ার সেকেন্ডারিতে। টিউশনই করত। তারপর তো জয়েন্ট দিয়ে মেডিকেলে চান্স পেল, তবে সেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। যাবার টিকিটের টাকাও ছিল না। সুলেখাই দিয়ে বলেছিল, কেন নিজেকে ছোট ভাবছিস সুমনি? আমার ভাই চান্স পেলে পড়তে পাঠাতাম না? সুমনির ব্যাপারটা ভালো না লাগলেও উপায় ছিল না।
জুট মিল বন্ধ হবার পর সুলেখার মা বাবা মিলে একটা ক্যাটারিং চালু করেছিলেন। তাই সুলেখাদের অবস্থা সুমনিদের থেকে বেশি ভালো হয়ে গেল কয়েক বছরে। সুলেখাও পড়াশোনা চালিয়ে গেল। বিয়ে পড়তে পড়তে স্টুডেন্ট ইউনিয়নে যোগ দিয়েছিল বলেই প্রাইমারি স্কুলে টিচার হয়ে গেল। বিএড পড়ল। কেমন যেন হিংসার আগুনে পড়ে সুমনি। তার বাবাও তো সুস্থ হতে পারত, কর্মঠ হতে পারত। সুলেখারা নাকি জমি কিনেছে নৈহাটিতে, তবে ভেতরে কল্যাণী রোডের কাছাকাছি। এই সেদিন সুলেখার মা বলল, হবে নাই বা কেন, 3টে মাত্র পেট চালাতে আর কি, খেয়ে পড়ে অনেক টাকা জমে যায়। কিন্তু সেসব কষ্টের কথা তো আর বন্ধুর মুখের ওপর বলা যায় না। তার সাথে অন্তরঙ্গ না হোক, ভালো ব্যবহারটা রাখতেই হয়। যদি ওদের স্কুলের লিভ ভ্যাকেন্সিতেও একটা সেলাই টিচারের চাকরি করে দিতে পারে সুলেখা, তবে সুমনি হালে একটু পানি পায়। জলের গ্লাস আর স্টিলের বাটিতে 4টে নকুল দানা দিয়ে সুমনির মা সুলেখার দিকে বাড়িয়ে দেয়। আমি শুধু জল খাবো কাকিমা? শুধু জল খেতে নেই রে, আর এ তো প্রসাদ, আজই ঠাকুরকে দিয়েছিলাম। হয়তো আজকের নয়, প্রতিদিনের প্রসাদ তুলে রাখা নকুল দানারই 4টে। কিন্তু সুলেখা মুখে আনন্দের হাসি ফুটিয়ে বলে, ও প্রসাদ, তাই বলো। গালে ফেলে জল খেয়ে গল্প জোরে সুমনির সঙ্গে। কাল ওদের সেলাই দিদিমণি কোন স্টিচ ঠিক মতো দেখাতে পারেনি মেয়েদের, তাই নিয়ে আজ হাঙ্গামা হয়েছে ক্লাস 4-এ। কোন স্টুডেন্টের পিছিয়ে এসে সেই স্টিচ শিখিয়ে দিয়ে গেছে দিদিমণিকে। তুই একটা ডিপ্লোমা সার্টিফিকেট জোগাড় কর, উষা কোম্পানি থেকে নাকি করায়, তাহলেই তোর জন্য স্কুলে কথা বলতে পারবো। সবই সুলেখার বানানো গল্প, কিন্তু না বলে উপায় নেই। সুলেখা জানে সুমনির জীবনে এই একটাই নরম জায়গা আছে, একটা আরামের চাকরি চাই। দিন রাত দর্জির দোকানে ঘাড় গুঁজে কাজ করতে ওর মন চায় না। আর 5টা মেয়ের মতো আনন্দ করে সময় কাটানোর পক্ষে সম্ভব নয়। এমনকি বিয়ের স্বপ্নও দেখা বারণ। ওর টাকাতেই যে সকলের মুখে দুমুঠো ভাত জোটে। এ কথা সে কথার পর শিলিগুড়ির কথা উঠল। ওখানে কেমন বৃষ্টি হচ্ছে, সব জলে ডুবু। শ্যামল আসতেই পারছে না। ইন্টার্ন হলে কি হবে, ওদের উপর খুব চাপ। এখন থেকেই নাইট ডিউটি করতে হচ্ছে। পুজোর মধ্যে এলেও আসতে পারে। জানিস সুলেখা, আমরা হয়তো গোবরডাঙ্গা চলে যাব, তোর কাকুর আদি বাড়িতে। সুমনির মা জানায় বেশ গর্বের সঙ্গে। বাহ, খুব ভালো খবর তো। কিন্তু ভেতরে ভেতরে সুলেখা যেন ভরন্ত গঙ্গায় হাবুডুবু খেতে থাকে। শ্যামল তাকে চিঠি লিখছে না, কিন্তু বাড়িতে সব খবর দিচ্ছে। শ্যামলের নাইট ডিউটি শুরু হয়েছে, এটা সুলেখাকে অন্যের কাছ থেকে শুনতে হলো। ইন্টার্ন হবার 2 মাস পরে শ্যামল যখন এসেছিল, তখনই বলেছিল, তোমায় আর টাকা পাঠাতে হবে না, এখন তো আমিও স্টাইপেন্ড পাবো। কিন্তু সুলেখা শোনেনি। সে প্রতি মাসেই মানি অর্ডার করে। বিদেশে কত খরচ, তারপরও এখন নাকি বন্ধুরা মিলেমিশে থাকছে। হোস্টেলের খাবার আর খেতে ইচ্ছে করে না, কাজেই খরচ তো বেড়েছেই। ওই স্টাইপেনে কি চলে? আর একটু বসে সুলেখা উঠে পড়ে সুমনিও যাবে দোকানে। বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে বিছানায় শুয়ে পড়ে সুলেখা। কি হলো শ্যামলের? কি করবে সুলেখা? বুক ভরাই বেদনার ভার কার কাছে উজাড় করবে? অনেক বুঝিয়েছিল নিজেকে। শ্যামল তার ভাইয়ের মতো। শ্যামল তার থেকে 2 বছরের ছোট। সে ক্লাস 9-এ উঠেছে সবে। এই বয়সে ভুল করতেই পারে, কিন্তু সুলেখার তখন ক্লাস 11, সে কেন ভুল করবে? শ্যামল রোজ দাঁড়িয়ে থাকতো বাস স্ট্যান্ডে। কোচিং থেকে ফিরতে ফিরতে বেশ অন্ধকার হয়ে আসতো পাড়াটা। বড় রাস্তার দুপাশে মিলের উঁচু পাঁচিল। আগে কত হইহট্টগোল হতো, মোড়ে মোড়ে লোকেরা জটলা, হ্যালোজেনের আলো। মিল বন্ধ হতেই সব অন্ধকার। কোথায় কি মদ খেয়ে পড়ে আছে, কিংবা টলতে টলতে এগিয়ে আসছে। একলা কিশোরী মেয়ের ভয় তো করবেই। শ্যামলের সাইকেলটা যেন মনে ভরসা জোগাতো। অনেকবার মুখে বারণ করলো, মন থেকে চাইতো সুলেখা শ্যামল আসুক। তারপর একদিন শ্যামল বইয়ের খোঁজে এলো ওদের বাড়ি। 10 টিচার্স ফলো করলে নাকি ভালো রেজাল্ট হয়। সুলেখার কাছে যদি থাকে। ছিল না, সুলেখা ওসব না পড়ে মাধ্যমিক পাশ করেছিল। কিন্তু মায়ের কাছে বায়না করে টাকা নিয়ে শ্যামলের জন্য বই কিনে দিল। তারপর নিজেই টিউশনি শুরু করলো। মাকে বলতো আমারও তো কিছু করা উচিত, কিন্তু সে টাকার 1 পয়সা নিজের জন্য খরচ করতো না। শ্যামল মাধ্যমিকে দারুণ রেজাল্ট করলো। ফার্স্ট ডিভিশন, সঙ্গে অঙ্ক আর ফিজিক্সের লেটার। বয়েজ স্কুলের টপার। এত ভালো রেজাল্ট করেছিস, কি চাই তোর বল? অন্ধকার রাস্তাটায় সাইকেল হাতে হাঁটতে হাঁটতে শ্যামল বলেছিল, যা চাই তাই দেবে। সুলেখা ভেবেছিল, কি আর চাইবে, হয়তো কোনো বই। দেব, প্রমিস করো,
তবেই বলবো। ওকে বাবা, প্রমিস। বল তোর কি চাই? একটা চুমু। কি? তুমি কিন্তু প্রমিস করেছো। সুলেখা অপ্রস্তুত। শ্যামল ততক্ষণে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরেছে। সুলেখা শ্যামলের ঝাঁকড়া চুলে ভরা মাথাটা হাত দিয়ে টেনে নিয়ে কপালে চুমু খায়। মনে মনে ভাবে ভাইয়ের কপালে চুমু খাওয়াই যেতে পারে। শ্যামল কিন্তু নাছোড়বান্দা। এটা কি হলো? তুই তো চুমু চাইলি, কোথায় খেতে হবে তা তো বলিসনি। খিলখিল করে হেসে ওঠে। বাকি পথটুকু দৌড়ে পার হয়ে কোয়ার্টারের কম্পাউন্ডে ঢুকে পড়ে সুলেখা। কিন্তু ওই চুমুই যেন কাল হলো। শ্যামলের গায়ের গন্ধ, শ্যামলের শক্ত হাতের স্পর্শ বারবার পেতে ইচ্ছে করতে লাগলো। শ্যামলের ভর্তির আগেও ওদের বাড়িতে তুমুল অশান্তি। শ্যামলের বাবা কিছুতেই সায়েন্স পড়ানোর খরচা বহন করতে রাজি নন, আর শ্যামল সায়েন্স নিয়েই পড়বে। সুলেখাই শ্যামলকে ভরসা জুগিয়েছিল, তুই পড়, যেটুকু জোগাড় হবে না আমি দেব। তাহলে আজ থেকে আমায় তুমি বলবে? তুই তোকারি করবে না বলো? ও মা, সে আবার কি কথা? তুই তো আমার ভাইয়ের মতো, তুই বলবো না তো কি বলবো? ওসব লোকের সামনে বলি, কিন্তু একান্তে আমি তোমার নাম ধরে রাখবো। যা। মুখে বলল, কি যেন হয়ে গেল সুলেখা। সেই শুরু। সুলেখা কলেজে গেল, টিউশনি বাড়ালো, রোজ দেখা করতো শ্যামলের সঙ্গে। শ্যামলের সব প্রয়োজন মেটাতো সুলেখা। কখনো কখনো অহেতুক আবদারও। ওর নরম বুকে মাথা গুঁজে বসে থাকতো শ্যামল গঙ্গার নির্জন ঘাটে। কিছুতেই আর সহজ সম্পর্কটা রইল না, সব জটিল হয়ে গেল। শ্যামলের ডাক্তারি পড়তে যাবার পিছনেও সুলেখা। তবে ট্রেনের টিকিটের টাকাটা ও শ্যামলদের বাড়িতে বসেই দিয়েছিল। ওরই সামনে টাকা কম পড়ার আলোচনা করছিল কাকু কাকিমা। সুলেখার মনে হলো এখন একটু মুখোশ খোলার প্রয়োজন আছে। ওরাও জানো ওদের ছেলের জীবনে সুলেখার কিছু অনুদান আছে। আগ বাড়িয়ে বলেছিল, আমার ভাই এমন চান্স পেলে পড়তে পাঠাতাম না আমরা। কাকু, আপনি কোনো চিন্তা করবেন না, আমার কিছু জমানো টাকা আছে, বাবার কাছেও চাইতে হবে না। এখন না হয় তুমি দেবে, তারপর এই 5-6 বছর ধরে ওর পড়া চালাবো কি করে আমরা? সুমনির বাবার গলা হাঁপানি টানে বুঝে আসে। সে ঠিক হয়ে যাবে কাকু, শ্যামলও টিউশনি করে টাকা জোগাড় করে নেবে। পরের বছর বিয়ে পাশ করেই চাকরি পেয়ে গিয়ে খুব সুবিধা হয়েছিল সুলেখার। শ্যামলকে সেই থেকে নিয়মিত টাকা পাঠাতো। শ্যামলও চিঠির ছত্রে ছত্রে ভরিয়ে দিতে সুলেখাকে আদর ভালোবাসায়। প্রতিবারে সে একান্তে দেখা করত, কর্কশ গাল ঘষে দিত সুলেখার নরম গালে। পুজো এসে চলেও গেল, শ্যামলের দেখা পেল না সুলেখা। ওদের কোয়ার্টারে বিজয়ের প্রণাম করতে গিয়ে জানলো শ্যামল দুদিনের জন্য এসেই চলে গেছে, ওর নাকি নবমীতে ডিউটি আছে। মনটা কেঁপে ওঠে সুলেখা। শ্যামল এলো অথচ দেখা করলো না। একটা সাংঘাতিক সিদ্ধান্ত নেয় ও, এনজিপি যাবে। বাড়িতে জানায় স্কুলের কয়েকজন দিদিমণি একসাথে পুজোর ছুটিতে ঘুরতে যাচ্ছে, তাই ও যাবে। লক্ষ্মী পুজো রাত্রে ট্রেনে চড়ে বসে শিয়ালদহ থেকে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পৌঁছতে অসুবিধা হয় না। অসুবিধা হয় না শ্যামলের মেস খুঁজে পেত, শুধু সেখানে শ্যামল নেই। ওর একটি বন্ধু আছে মেসে। সুলেখা শ্যামলের দিদি এই পরিচয় পাওয়ার পর সে জানায় শ্যামল লাটাগুড়ি ফরেস্টে বেড়াতে গেছে ওর প্রেমিকা মিঠুকে নিয়ে। দিদিকে ছেলেটি আশ্বস্তও করে, মিঠুকে দুর্দান্ত দেখতে, বাবা মায়ের একমাত্র মেয়ে, বিরাট বিজনেস ওদের। 3-4টে হোটেল আছে দার্জিলিং, কার্শিয়াং, সিকিমে। 6 বছরের সম্পর্ক। সেই ডাক্তারি পড়তে আসার সময় থেকে ওরা এনগেজ। শ্যামল পড়াতো মিঠুকে। আগামীকালই ওদের ফেরার কথা। নাইট ডিউটি আছে শ্যামলে। ওরা তো আর ইন্টার্ন নেই, এখন হাউস স্টাফ হয়ে গেছে, তাই দায়িত্বও বেড়ে গেছে। ছেলেটি সুলেখাকে একটি লজে থাকার ব্যবস্থা করে দেয়। সুলেখার ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও সে কিছুই প্রকাশ করে না, শুধু অপেক্ষা শ্যামলের মুখোমুখি হবার। যতই মুখোশ পরে থাক সুলেখা, সে যে অপ্রসন্ন হয়েছে ভাইকে মেসে না দেখে, তা শ্যামলের বন্ধু ওর মুখ দেখে বুঝতে পেরেছে বলেই ক্রমাগত মিঠুর প্রশংসা করতে থাকে সে। এমনকি জানায় মিঠুর বাবা নাকি প্রমিস করেছেন বিয়ের পরে শ্যামলকে বিদেশে পড়তে পাঠাবেন। পরের দিন সকাল থেকেই সুলেখা শ্যামলের মেসে গিয়ে বসে রইল। আরও 2টি ছেলে এলো সকালে, তাদের সাথেও ভালো আলাপ জমল সুলেখার। দুপুর গড়িয়ে গেলেও সুলেখা ঠায় বসে প্রতীক্ষা করতে লাগলো। শেষে বিকেল 4টে নাগাদ মিঠুকে নিয়ে মেসে ঢুকে সুলেখাকে দেখে শ্যামল। সে যেন ভূত দেখছে। সুলেখা খুব শান্ত গলায় প্রশ্ন করল,
এসবের মানে কি শ্যামল? কি কি কিসবের? তুমি না জানিয়ে এখানে চলে এলে যে? না জানিয়ে এলাম বলেই তো জানতে পারলাম তুমি লাটাগুড়ি ফরেস্টে বেড়াতে গেছো। শ্যামল একবার বন্ধুদের মুখে চোখ বুলিয়ে নিয়ে বুঝতে পারে তার মুখোশটা খুলে গেছে। সুলেখা সব জেনে গেছে। ভালোই হয়েছে, একদিন তো জানাতে হতোই। হঠাৎ বেশ দৃঢ় স্বরে শ্যামল বলে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোথায় যাব না যাব সে ব্যাপারে তোমায় কেন কৈফিয়ত দেব? তোমার এইভাবে এখানে আসা উচিত হয়নি। কেন কৈফিয়ত দেবে না শ্যামল? আমাদের সম্পর্কটা কৈফিয়ত দেবার মতোই। তুমি চিঠি লেখা বন্ধ করে দিয়েছো, বাড়ি গেছো কিন্তু দেখা করোনি। ইন্টার্নশিপ শেষ করে হাউস স্টাফ হয়ে গেছো, আমায় জানাওনি। অথচ মাসে মাসে মানি অর্ডার ঠিক রিসিভ করেছো। কৈফিয়ত তো তোমাকে দিতেই হবে অনেক কিছুর জন্য। মেসের ঘরে যেন বোমা পড়েছে। যাকে শ্যামলের দিদি ভেবে এতক্ষণে বন্ধুরা নিশ্চিন্তে গল্প করছিল, তার সঙ্গে শ্যামলের কোনো সম্পর্ক আছে? শ্যামল ব্যাগ রেখে মিঠুকে নিয়ে বেরিয়ে যেতে উদ্যত হলে ক্রোধে উন্মত্ত বাঘিনীর মতো ওদের পথ আগলে দাঁড়ায় সুলেখা। মিঠুকেই বলে, শোনো, আমি শ্যামলের দিদির বন্ধু। শ্যামলের থেকে 2 বছরের বড়। কিন্তু ক্লাস 9 থেকে শ্যামল বলে এসেছে সে আমায় পাগলের মতো ভালোবাসে। ওর 11, 12, এমনকি ডাক্তারি পড়ার খরচও আমি বহন করেছি। কেন? না, আমরা কোনো একদিন বিয়ে করব, সুখে ঘর সংসার করব। পরিবার না মানলে অন্য কোথাও চলে যাব, এই স্বপ্ন ও আমায় দেখিয়ে এসেছে প্রতিটি চিঠিতে। গত কয়েক মাস ধরে ভাগ্যিস ও চিঠি লেখা বন্ধ করেছে, তাই আমি ছুটে এসে জানতে পারলাম তোমার কথা। আজ আমার কাছে শ্যামলের মুখোশ খুলে গেছে। আমি বুঝতে পেরেছি আমার টাকার জন্য ও আমায় ব্যবহার করেছে। তোমায় সাবধান করছি, জেনে রাখো তোমার প্রয়োজন ফুরলেই ও তোমায় ছুঁড়ে ফেলে দেবে। মিঠু ঠোঁট উল্টে বলল, ফেলে দেবে? আমার মতো সুন্দরী ধনী মেয়ে পাবে কোথায়? আর চিন্তা করবেন না, আপনার যা খরচ হয়েছে হিসাব করে জানাবেন, আমার বাপি চেক পাঠিয়ে দেবেন। রাগে ঘৃণায় অপমানে সুলেখা বেরিয়ে এসেছিল। একাই কেঁদেছিল এনজেপি স্টেশনে বসে। পরে সুমনিরা গোবরডাঙ্গা চলে গেলেও খবর পেয়েছিল শ্যামল লন্ডনে গেছে পড়তে। তারপর ওর ডিভোর্সের খবরে এসেছিল যেন কেমনভাবে, কিন্তু সুলেখার তাতে কিছু যায় আসে না। ও এখন দুস্থ ছেলে মেয়েদের পড়ায়, তাদের অনেকের পড়ার খরচও বহন করে হাসি মুখে। খুব আনন্দে থাকার মুখোশ এঁটে থাকে সবসময়। শুধু বিয়ের কথা তুললে বলে, মা বাবাকে ছেড়ে যাব কি করে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।